হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ই ক্লাসরুম। তোমরা জানো যে গতকাল থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করেছি, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষার পারপাসে যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা গতকাল আলোচনা করেছি। তো সরাসরি আজকে আমরা চলে যাব আজকের, অর্থাৎ 23/6/2024 আজকের ডেটে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো পরীক্ষার পারপাসে হোক বা আমাদের জেনে রাখা দরকার এরকম জন্যই হোক, মনে রাখা কিন্তু দরকার আছে। তো সরাসরি আমরা দেখি যে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কি কি টপিকস আমরা নিয়েছি। ফার্স্ট টপিক, 10th ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, অর্থাৎ ইন্টারন্যাশনাল যোগা ডে। এটা আমরা সবাই জানি যে 21 তারিখ, 21শে জুন 2024 পালন করা হলো। ঠিক আছে, এটা আমরা পালন করলাম কবে? 21শে জুন 2024। এই দিনটা কিন্তু পরীক্ষার পারপাসে প্রচুর ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এর আগেও আমরা দেখেছি যে পরীক্ষাতে ইন্টারন্যাশনাল যোগা ডে নিয়ে কিন্তু অনেকবারই কোশ্চেন দিয়েছে। এবার দেখো, যেটা পরীক্ষার পারপাসে পড়ে এবার থিমগুলো, মানে এখন যদি আমরা ডব্লিউবিসিএস পরীক্ষার ট্রেন্ড দেখি, তাহলে দেখবো যে দিনের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ডেটার থিম কি। তাহলে থিমটা একটু জেনে নিতে হবে আমাদের। থিম হচ্ছে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। খুবই ইম্পর্টেন্ট, যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। কারণ আমরা সবাই জানি যে আমাদের জীবনে, মানে বেঁচে থাকার জন্য, সুস্থভাবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সব কিছুর জন্য, ঠিক আছে, নিজের শরীরের জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে যোগা করা। সেই জন্য যোগার কিন্তু একটা গুরুত্ব আছে, এবং এই যোগার গুরুত্বকে বুঝেই কিন্তু ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল যোগা ডে ঘোষণা করেছে 21শে জুন এই দিনটাকে। এটা পালন হচ্ছে আমাদের, দেখো, 2015 সালের 21শে জুন এটা প্রথম আমরা পালন করেছিলাম। এবার এর একটা হিস্ট্রি দেওয়া আছে যে 2014 সালে ইউনাইটেড নেশনসে যখন অ্যাসেম্বলি চলছিল, অ্যাড্রেস চলছিল, সেই সময় আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, উনি এটা ঘোষণা করেছিলেন যে যোগার একটা গুরুত্ব আছে আমাদের সমাজে বা আমাদের নিজেদের জন্য। সেটাকে মান্যতা দিয়ে 177টা দেশ, অর্থাৎ মোরলেস সব দেশই এটাতে এগ্রি করেছিল যে ঠিক আছে, এরকম একটা ডে পালন করা কিন্তু দরকার আছে। তারপর থেকেই কিন্তু আমাদের এই যোগা ডে সেলিব্রেট করা হয়, এবং এটা কিন্তু খুবই পরীক্ষার পারপাসে গুরুত্বপূর্ণ। নেক্সট টপিক দেখবো আমরা কি আছে। নেক্সট টপিক হচ্ছে ওয়ার্ল্ড রেন ফরেস্ট ডে। ওয়ার্ল্ড রেন ফরেস্ট ডে। ঠিক আছে, আমরা তো বর্তমানে দেখছি যে প্রচুর গরম। ঠিক আছে, গরমে আমরা থাকতে পারছি না, নাভিশ্বাস আমাদের অবস্থা হয়ে আসছে। সুতরাং সেই জন্য কিন্তু দেখো একটা ডে এরকম তৈরি করে দেওয়া হচ্ছে যে রেন ফরেস্ট ডে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, যত দিন যাচ্ছে আমাদের তো ফরেস্ট কমতে শুরু করছে না। কিন্তু কমতে শুরু করার পরে একটা আমাদের থ্রেট চলে এসেছে, যে পরিবেশের থ্রেট, আমাদের দিনের দিন টেম্পারেচার পৃথিবীর বেড়ে যাচ্ছে। সেই জন্য একটা ডে এরকম রাখা হয়েছে যাতে আমরা ফরেস্ট নিয়ে মানুষকে সচেতন করতে পারি, সেই জিনিসটা। এবার ফরেস্ট ওয়ার্ল্ড রেন ফরেস্ট ডে এটা কবে সেলিব্রেট করা হয়? 22শে জুন করা হয়। এবছর করা হলো একইভাবে 22শে জুন 2024। তাহলে যদি বলা হয় ওয়ার্ল্ড রেন ফরেস্ট ডে আমরা কবে সেলিব্রেট করলাম? 22শে জুন 2024। এই বছর ওয়ার্ল্ড রেন ফরেস্ট ডে থিম কি ছিল? এম্পাওয়ারিং দ্য ওয়ার্ল্ড। ভালো করে নোট করবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এম্পাওয়ারিং দ্য ওয়ার্ল্ড ইন ডিফেন্স অফ আওয়ার রেন ফরেস্ট। রেন ফরেস্টকে বাঁচিয়ে রাখতে হবে। এম্পাওয়ারিং দ্য ওয়ার্ল্ড ইন ডিফেন্স অফ আওয়ার রেন ফরেস্ট, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ল্ড রেন ফরেস্ট ডে থিম। এবার দেখো, এখানে একটু ছোট করে লেখা আছে যে কি কারণে আমরা রেন ফরেস্ট আমাদের বাঁচিয়ে রাখতে হবে। কারণ আমরা সবাই জানি যে ফরেস্ট কিন্তু আমাদের পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যতদিন না ফরেস্ট ঠিকভাবে গ্রো করছে, ফরেস্টকে যদি আমরা টিকিয়ে রাখতে না পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের ক্লাইমেট চেঞ্জ হতে শুরু করবে, এবং আমাদের জন্য তখন একটা অ্যাডভার্স পৃথিবী তৈরি হয়ে যাবে, যে আমরাই বেঁচে থাকতে পারবো না। তার জন্য কিন্তু আমাদের রেন ফরেস্টের উপর গুরুত্ব দিতে হবে। এবার যেহেতু রেন ফরেস্ট এলো, এবার রেন ফরেস্ট কোথায় কোথায় পাওয়া যায়, কোন কোন জায়গায় পৃথিবীতে দেখা যায়, সেটা একটু জেনে নেওয়া দরকার। আমরা যদি দেখি নিরক্ষরেখা, অর্থাৎ নিরক্ষরেখা যে যে দেশ বা মহাদেশের উপর দিয়ে গেছে, সেই দেশগুলোতে মোটামুটি আমরা রেন ফরেস্ট দেখতে পাই। কেন? কারণ এখানে টেম্পারেচার প্রচুর থাকে, এবং পার ডে বিকাল দিকে একটা বৃষ্টিপাত হয়, যেটা আমরা ভূগোলে যারা পড়েছি তারা দেখেছি 4 o'clock রেন বলে একটা রেন হয়। কি জন্য না, প্রতিদিন ওখানে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তো সেই সব জায়গায় কিন্তু আমরা বিরাট ডেন্স ফরেস্ট দেখবো, প্রচুর টেম্পারেচার, হিউমিড কন্ডিশন হবে আবহাওয়ার, মানে বাতাসে জলীয় বাষ্প থাকবে, এবং প্রচুর পরিমাণে ঘন জঙ্গল আমরা দেখতে পাবো। সেরকম কোন কোন জায়গায় পাবো? আফ্রিকাতে আমরা পাবো। আফ্রিকাতে এরকম জঙ্গল আছে। সাউথ ইস্ট এশিয়া, ঠিক আছে, সাউথ অ্যান্ড সেন্ট্রাল আমেরিকা, যেটা আমরা আমাজনারে দেখছি, সেই জায়গাগুলো, অ্যান্ড দ্য ক্যারিবিয়ান আইল্যান্ড। ঠিক আছে, অর্থাৎ নিরক্ষরেখা ধরে ধরে আমরা যে দেশগুলোকে পাচ্ছি বা যে আইল্যান্ডগুলো পাচ্ছি, এগুলো কিন্তু সবগুলোই আমাদের রেন ফরেস্ট দ্বারাই কভার থাকে। তাহলে এখান থেকে আমরা 3-4টে জিনিস শিখলাম, যে রেন ফরেস্ট কি,
রেন ফরেস্ট কোথায় কোথায় বেশি পাওয়া যায়, ন্যাচুরালি পাওয়া যায়, রেন ফরেস্ট ডে যেটা আমরা সেলিব্রেট করছি সেটা কোন ডেটে করছি, আর তার থিম কি। এই কয়েকটা জিনিস কিন্তু পরীক্ষার পারপাসেই হোক বা আমাদের নিজেদেরকে বেটার করার জন্য, নিজেদের নলেজকে আরো বাড়ানোর জন্য কিন্তু এগুলো জেনে রাখা দরকার আছে। নেক্সট টপিকস, ইন্ডিয়ান টেনিস টিম ব্যাগড ব্রোঞ্জ। ইন্ডিয়ান টেনিস টিম কি পুরস্কার পেল, ব্রোঞ্জ প্রাইজ পেল। কোথায় পেল? ব্রিক্স গেম। এখন জানি আমরা এখন ব্রিক্স গেম খেলা চলছে, ঠিক আছে। এই টুর্নামেন্টে কোথায় হচ্ছে এটা? কাজান, রাশিয়া। অর্থাৎ রাশিয়ার কাজানে একটা খেলা চলছে যেটার নাম হচ্ছে ব্রিক্স গেমস। তাতে ভারতের টেনিস টিম ব্রোঞ্জ পেয়েছে, এবং সারপ্রাইজিংলি দুটো টিমই, মানে টেনিসের ছেলেদের টিমটাও এবং মেয়েদের টিমটা, দুটো টিমই কিন্তু এই ব্রোঞ্জ পেয়েছে। এবার দেখো যে ছেলেদের টিমটা ওরা উজবেকিস্তানকে হারিয়েছে, হারিয়ে পর ব্রোঞ্জ পুরস্কারটা পেয়েছে, মানে থার্ড প্রাইজ, মানে থার্ড প্লেস অধিকার করেছে। এবার দেখো যখন আমরা ব্রিক্স নিয়ে আলোচনা করছি যে ব্রিক্স গেম, তাহলে কিন্তু একটু আমাদের ব্রিক্স সম্পর্কে জেনে নেওয়া দরকার আছে। ব্রিক্স কি? দেখো ব্রিক্সের আমরা ফুল ফর্ম লিখেছি কয়েকটা দেশের নাম, ব্রাজিল, ব্রাজিলের বি, আর রাশিয়া, আই এর জন্য ইন্ডিয়া, সি এর জন্য চায়না, এবং সাউথ আফ্রিকা হচ্ছে এস। তাহলে বুঝতে পারছি আমরা যে এই কয়েকটা দেশের সম্মিলিত একটা রূপ হচ্ছে ব্রিক্স, ঠিক আছে। এবার ব্রিক্সের হেড অফিস কোথায়? ব্রিক্সের হেড অফিস হচ্ছে সাংহাই, চীনে, ঠিক আছে। চীনে হচ্ছে ব্রিক্সের হেড অফিস। এগুলো কিন্তু দেখো আমাদের জিকের পারপাসেও খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে কিন্তু অনেকবার আমরা দেখেছি যে ব্রিক্স নিয়ে অনেক কোশ্চেন দিয়েছে, ব্রিক্সের হেড অফিস কোথায়, ব্রিক্সের দেশগুলো কোথায়, মাঝে মধ্যে দিয়ে দেয় যে 4টা দেশের নাম দিল, আরেকটা দেশের নাম দিল না, বা ব্রিক্সের ফুল ফর্মস লিখতে বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্রিক্স। এবার দেখো যখন প্রথম আমরা দেখি তখন কিন্তু BRIC ছিল, BRIC, এই এসটা কিন্তু থাকেনি। তখন 4টা দেশ ছিল, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না। পরে যদি আমরা দেখি, পরে হচ্ছে তার পরের বছরই সাউথ আফ্রিকা যোগ দিয়েছিল, এই যে সাউথ আফ্রিকা জয়েন ব্রিক্স ব্লক তার পরের বছর, এই ইয়ার লেটার, ঠিক আছে। এবার আমরা যদি দেখি, এটা ইম্পর্টেন্ট একটা কারণে, এই 2024 সালের 1 জানুয়ারি আরো কয়েকটা দেশ যোগ দিয়েছে ব্রিক্সের সঙ্গে। কি কি? তার মধ্যে হচ্ছে ইরান, ইজিপ্ট, মিশর, ইথিওপিয়া অ্যান্ড ইউনাইটেড আরব এমিরেটস। তাহলে এই 4টা দেশ কিন্তু 1 জানুয়ারি 2024 ব্রিক্সের সঙ্গে আরো অ্যাড হয়েছে। এবার ব্রিক্সের একটা ইনোভেটিভ একটা ব্যাংক আছে, ওদের একটা ব্যাংক, যেটা কিন্তু এই যে দেশগুলোকে এরাকে বিভিন্ন সময় লোন বা বিভিন্ন রকম সাপোর্ট করে। সেই ব্যাংকটার নামও কিন্তু মনে রাখতে হবে। সেই ব্যাংকটার নাম কি? আগে নাম ছিল ব্রিক্স ব্যাংক, এখন তার নাম পাল্টে হয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা হচ্ছে আগে নাম ছিল ব্রিক্স ব্যাংক। এই হচ্ছে টোটাল ব্রিক্স সম্পর্কে যেটা আমাদের জেনে রাখা দরকার আছে, কারণ আমাদের দেশ ভারত, সেও কিন্তু ব্রিক্সের একটা অন্যতম ইম্পর্টেন্ট মেম্বার। নেক্সট টপিক, যারা খেলাধুলা দেখো তারা মোটামুটি স্মৃতি মান্ধানাকে সবাই চেনো তারা, ঠিক আছে, যারা খেলার সঙ্গে যুক্ত আছে ভারতের ক্রিকেট টিমে। এবার দেখো, স্মৃতি মান্ধানা বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু স্কোর কনজিকিউটিভ 100 ইন ওডিআই, ঠিক আছে। স্মৃতি মান্ধানা প্রথম এরকম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে পরিগণিত হলেন যিনি পরপর দুটো ওডিআইতে সেঞ্চুরি করলেন, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি মিতালি রাজের যে সেঞ্চুরির রেকর্ড ছিল, কতগুলো সেঞ্চুরি করেছিল, সেই সেঞ্চুরির রেকর্ডকে কিন্তু ছুঁয়ে ফেললেন। এবার দেখো কতগুলো সেঞ্চুরি স্মৃতি মান্ধানি করলেন। স্মৃতি মান্ধানা 7টা সেঞ্চুরি করলেন, ঠিক আছে। এবং এই 7টা সেঞ্চুরি আগে মিতালি রাজারও ছিল, এবং তারা ইকুয়াল হয়ে গেলেন। কিন্তু স্মৃতি মান্ধানা পরপর দুটো ওডিআইতে ওয়ান ডে ম্যাচে পরপর দুটোতেই কিন্তু সেঞ্চুরি করলেন। এর সঙ্গে সঙ্গে একটা জেনে রাখা দরকার যে আমাদের নিউজিল্যান্ডের সুজি বেটস, ক্রিকেটার সুজি বেটস, ওর কিন্তু এখনো পর্যন্ত হাইয়েস্ট সেঞ্চুরি আছে, সেটা হচ্ছে 11টা, ঠিক আছে। তাহলে এটা থেকে আমরা দুটো জিনিস মনে রাখবো, যে স্মৃতি মান্ধানা ও হচ্ছে পরপর দুটো ওডিআইতে সেঞ্চুরি করেছে, যেটা একটা রেকর্ড ভারতীয় হিসাবে, ভারতীয় মহিলা টিমের, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে তার সেঞ্চুরি হচ্ছে 7টা, এবং সবচেয়ে বেশি সেঞ্চুরি আছে নিউজিল্যান্ডের সুজি বেটসের 11টা, ঠিক আছে। দেখো, ব্রিটিশ অ্যাক্টর থিও জেমস, এর নামটা মনে রাখতে হবে, থিও জেমস, ঠিক আছে। অনেকে হয়তো আমরা এই সিনেমা দেখেছি। কি হয়েছে তুমি? নেমড UNHCR, খুবই ইম্পর্ট্যান্ট একটা অর্গানাইজেশন, এর গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে সিলেক্ট হয়েছেন। তাহলে UNHCR এর গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর কে সিলেক্ট হয়েছেন? কোশ্চেন পড়বে এরকম, আনসার হবে তার থিও জেমস, ঠিক আছে। এবার দেখো এই UNHCR এর ফুল ফর্মটা জানতে হবে। এর ফুল ফর্মস কি?
এই অর্গানাইজেশনটা হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস। আগের দিনের ক্লাসে 22 তারিখ আমরা দেখবে ওয়ার্ল্ড রিফিউজি ডে এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম এবং একটা তথ্য দিয়েছিলাম যে পৃথিবীতে প্রতি 1 মিনিটে 20 জন করে রিফিউজি তৈরি হচ্ছে। তাহলে রিফিউজি ক্রাইসিস বা রিফিউজি যে সংকট এটা কিন্তু পৃথিবীতে এখন প্রকট, এবং আমরা দেখছি যে আরো বিভিন্ন দেশ রয়েছে বা এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে যে প্রতিটা দেশের সঙ্গে মোটামুটি প্রতিটা দেশের একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে আছে, এবং তার জন্য কিন্তু এখন রিফিউজি প্রচুর পরিমাণে বাড়ছে। এবং তার জন্য কিন্তু এই থিও জেমসকে একটা গুডউইল অ্যাম্বাসেডর অফ ইউএনএইচসিআর একে সিলেক্ট করা হয়েছে যাতে জিনিসটা একটু কন্ট্রোল করা যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইউএনএইচসিআর এই ফুল ফর্মটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এবার ইউএনএইচসিআর কিভাবে তৈরি করা হলো, একইভাবে ইউনাইটেড নেশনস ইউএনএইচসিআর তৈরি করেছিলেন, তারা জেনারেল অ্যাসেম্বলিতে এগুলো পাস করায়। কখন করেছিল, যখন ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই কিন্তু এই ইউএনএইচসিআর গঠন করা হয়েছিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এত ভয়ঙ্কর ভাবে হয়েছিল যে সে সময় প্রচুর মানুষ ঘর ছাড়া হয়ে গেছিল, প্রচুর মানুষ। তোমরা জানো যে হিরোশিমা নাগাসাকিতে বোম পর্যন্ত পড়ে গেছিল। তাহলে এত মানুষ ঘর ছাড়া হয়েছিল এবং এত মানুষ রিফিউজি হয়েছিল, সেই জন্য সেই সময় ইউনাইটেড নেশনস এর গুরুত্ব বুঝে রিফিউজিদেরকে মানে যাতে প্রমোট করা যায়, ভালো স্থান দেওয়া যায় বা এত রিফিউজি যাতে একটু কমানো যায়, তার জন্য কিন্তু এই ইউএনএইচসিআর গঠন করেছিল। এবং এ কিন্তু ভালো কাজ করে, ইউএনএইচসিআর প্রচুর কাজ করেছে, তার জন্য কিন্তু এরা অনেক রিকগনিশন পেয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য কি কি আছে, যেমন নোবেল প্রাইজ পেয়েছে এরা দুবার, ইউএনএইচসিআর দুবার নোবেল প্রাইজ পেয়েছে, 1954 সালে আর হচ্ছে 1981 সালে শান্তির জন্য, ঠিক আছে, ফর পিস। এবং এদের হেড অফিস কোথায়, এদের হেড অফিস হচ্ছে জেনিভা, সুইজারল্যান্ডে এদের হেড অফিস। তাহলে দেখো এখান থেকে কয়েকটা টপিকস আমরা পেলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার পারপাসে, সামনে যে পরীক্ষাগুলো আসছে। কি কি আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলাম, যে ইউএনএইচসিআর এর গ্লোবাল অ্যাম্বাসেডর কে হলেন, এটার আনসার হবে থিও জেমস। এবার আমরা ইউএনএইচসিআর নিয়ে যেহেতু পড়লাম, ইউএনএইচসিআর কি, এর হেড অফিস কোথায়, এটা কখন গঠন হয়েছিল, এগুলো সম্পর্কে ডিটেলস পড়লাম। এবং ইউএনএইচসিআর দুবার নোবেল প্রাইজ পেয়েছে, 1954 সালে এবং 1981 সালে। তাহলে এই টোটাল আমাদের ইনফরমেশন গুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট টপিক দেখো, আকাশবাণী নিউজ। আমরা সবাই দেখবে রেডিওতে খবর শুনি, আকাশবাণী, ঠিক আছে। সে আকাশবাণী নিউজকে রয়টার্স সার্ভে করেছিল 2024-এর সবচেয়ে অথেন্টিক খবর হিসাবে, এটাকে ট্রাস্টেড নিউজ, দেখো এটা লিখেছে, আকাশবাণী নিউজ রিকগনাইজড অ্যাজ ইন্ডিয়াস মোস্ট ট্রাস্টেড নিউজ ব্র্যান্ড ইন 2024 বাই রয়টার্স সার্ভে। তাহলে রয়টার্স সার্ভে করে 2024-এর জন্য বলেছে সবচেয়ে ট্রাস্টেড যে খবর দেয় সেটা হচ্ছে কিন্তু আকাশবাণী, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখবে আমরা সকলেই সকালবেলা যারা বাড়ির সিনিয়র লোকজন আছে, বয়স্ক লোকজন আছে, তারা কিন্তু সকাল হলেই আকাশবাণী থেকে খবর শোনে রেডিওতে, ঠিক আছে। দেখো কয়েকটা ইনফরমেশন, অল ইন্ডিয়া রেডিও, ঠিক আছে, এরই এখন নাম হচ্ছে আকাশবাণী, ঠিক আছে, এরই নাম হচ্ছে আকাশবাণী। অল ইন্ডিয়া রেডিও আমরা খবর শুনি, এটা কাদের, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অর্গানাইজেশন আকাশবাণী, যেটা মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর আন্ডারে থাকে, ঠিক আছে। তো আকাশবাণী কাদের একটা ভাগ, প্রসার ভারতী। আমরা যদি প্রসার ভারতী দেখি, তাহলে প্রসার ভারতীর আবার দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে আকাশবাণী আর একটা হচ্ছে দূরদর্শন। সেই জিনিসটা আমরা এখানে লিখে দিয়েছি যে দুটো ভাগের মধ্যে একটা হচ্ছে দূরদর্শন, যেটা আমরা টিভিতে দেখি, আর একটা হচ্ছে আকাশবাণী, যেটা আমরা রেডিওতে শুনি, ঠিক আছে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, যে প্রসার ভারতীর বর্তমান চেয়ারম্যান কে, প্রসার ভারতীর বর্তমান চেয়ারম্যান হচ্ছে নবনীত কুমার সেহগাল। এর নামটা কিন্তু মনে রাখতে হবে, প্রসার ভারতীর চেয়ারম্যান। এটা তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার দেখো, ডব্লিউবিসিএস হোক বা মিসলিনিয়াস যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হোক, তারা দেখবে যে বিভিন্ন সময় কিন্তু প্রসার ভারতীর সিইও বা প্রসার ভারতীর চেয়ারম্যানের কিন্তু নাম জানতে চাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই নামটা নতুন নিয়োগ হয়েছেন উনি, নবনীত কুমার সেহগাল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। তাহলে এখান থেকে দেখো আমরা দুটো তিনটে জিনিস শিখলাম, কি কি, যে প্রসার ভারতী আমাদের আকাশবাণী হচ্ছে সবচেয়ে ট্রাস্টেড খবর দেয়, ঠিক আছে। এটা কারা সার্ভে করেছে, রয়টার্স সার্ভে করেছে। প্রসার ভারতী এর দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে দূরদর্শন আর একটা হচ্ছে আকাশবাণী, আর প্রসার ভারতীর বর্তমান চেয়ারপারসনের নাম হচ্ছে নবনীত কুমার সেহগাল। তাহলে এই ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আমরা শেয়ার করছি এখানে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপরে একটা প্রাইজ দেওয়া আছে এখানে, 2024 সালের ব্লু প্ল্যানেট প্রাইজ। ব্লু প্ল্যানেট প্রাইজ নামটা শুনে বুঝতে পারছো যে এটা এনভায়রনমেন্ট রিলেটেড, ঠিক আছে। এটা কে পেল,
এটা জেনারেলি দুজন করে পাই প্রতি বছর। একটা হচ্ছে IPBES, ফুল ফর্মটা দেওয়া আছে, ইন্টার গভর্নমেন্টাল প্ল্যাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস, অর্থাৎ IPBES। এরা ব্লু প্ল্যানেট প্রাইজ 2024 পেল, এবং এর সঙ্গে সঙ্গে আরো একজন পেল, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল, রবার্ট কোস্টাঞ্জা। ঠিক আছে, উনিও পেলেন। উনি কি জন্য পেলেন? ইকোলজিক্যাল ইকোনমিক্স এর নিয়ে গবেষণা করে রবার্ট কোস্টাঞ্জা আমাদের ব্লু প্ল্যানেট প্রাইজ পেলেন, এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা অর্গানাইজেশন IPBES, এরাও কিন্তু আমাদের ব্লু প্ল্যানেট প্রাইজ পেলেন। এবার এই প্রাইজটা কত সালে তৈরি হয়েছিল? মানে প্রথম দেওয়া হয়েছিল 1992 সালে। এই 1992 সালটাও কিন্তু আমাদের পরিবেশের দিক থেকে দেখতে গেলে কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আমাদের রিও আর্থ সামিট এই 1992 সালেই হয়েছিল। পুরস্কারটা কারা দেয়? পুরস্কারটা দেয় জাপানের আসি গ্লাস ফাউন্ডেশন। কি জন্য দেয়? আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস ইন সায়েন্টিফিক রিসার্চ, কিসের উপরে? এনভায়রনমেন্টাল প্রবলেমস এর উপরে, ঠিক আছে। আর প্রতি বছর দুজন করে চয়েস করা হয়, দুজন লোক প্রতিবার এই পুরস্কারটা পায়। এবছর কারা পেল? IPBES এবং রবার্ট কোস্টাঞ্জা, এরা দুজন কিন্তু এবছর ব্লু প্ল্যানেট প্রাইজ পুরস্কারটা পেল। পরীক্ষার পারপাসে যেহেতু প্রাইজ অ্যাওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, সুতরাং কিন্তু এই টপিকসটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কেয়ারফুলি এটা নোট করবে। এরপরে দেখা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হিস্টোরিক্যাল ব্যাপারটা অনেকটাই। পোষণ আর হচ্ছে পোষণ পোয়া একই ব্যাপার, পোষণ বা পোষণ পোয়া। এটা কোশ্চেন পড়ে, এটা কোন দেশের সঙ্গে যুক্ত, ঠিক আছে। এটা কোন দেশে সেলিব্রেট করা হয়? এটা সেলিব্রেট করা হয় শ্রীলঙ্কাতে। কি জন্য করা হয়? এটা কিন্তু একটা জিকে টাইপের কোশ্চেন হতে পারে। এটা করা হয় কোমেমোরেট দ্য অ্যারাইভাল অফ বুদ্ধিজম ইন শ্রীলঙ্কা, অর্থাৎ শ্রীলঙ্কাতে যে বুদ্ধিজম গিয়েছিল, ঠিক আছে, শ্রীলঙ্কাতে যখন প্রথম বৌদ্ধ ধর্ম নিয়ে প্রচারে গিয়ে রাজাকে বোঝানো হলো যে বৌদ্ধ ধর্ম কি, বৌদ্ধ ধর্ম গ্রহণ করার জন্য বলা হলো। আমরা যখন ইতিহাস পড়েছি দেখবো ইতিহাসে প্রচুর লোক, মানে সম্রাট অশোকের সময় থেকে আমরা দেখবো যে প্রচুর লোক কিন্তু শ্রীলঙ্কাতে গেছে, শ্রীলঙ্কাতে যেয়ে বৌদ্ধ ধর্মের প্রচার করেছে। তাহলে প্রথম যখন বৌদ্ধ ধর্মের প্রচার শ্রীলঙ্কাতে হলো, ঠিক আছে, সেটাকে আমরা কোমেমোরাইজ করার জন্য যে দিনটা শ্রীলঙ্কা পালন করে তার নাম হচ্ছে পোষণ অথবা পোষণ পোয়া। সেই জিনিসটা এখানে লেখা আছে, ইট মার্কস দ্য অ্যারাইভেল অফ বুদ্ধিজম টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায় বুদ্ধিজমের আগমন, ঠিক আছে, হোয়েন আরাহাত মহেন্দ্রা, অর্থাৎ যেটাকে আমরা মহেন্দ্র বলি, সম্রাট অশোকের ছেলে হচ্ছে মহেন্দ্র যখন প্রথম শ্রীলঙ্কায় গিয়েছিল, এবং শ্রীলঙ্কায় গিয়ে ওখানে যে রাজা তাকে যখন ফার্স্ট সারমন দিল, মানে প্রথম গৌতম বুদ্ধের বাণী তাকে শোনালো, ঠিক আছে, সেই দিনটাকে আমাদের স্মরণ করার জন্য শ্রীলঙ্কা এই পোষণ বা পোষণ পোয়া এই ফেস্টিভ্যালটা পালন করে, ঠিক আছে। এই ফেস্টিভ্যালটা দেখো শুক্রবারে হয়, আর 18 থেকে 24 জুন প্রতি বছর, এই যে জুন 18 থেকে 24, এই উইকটাকে পুরো পোষণ উইক বলা হয় ওদের ক্ষেত্রে, ঠিক আছে। এটা শ্রীলঙ্কার ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ উইক। আমরা যেভাবে একইভাবে ফরেস্ট বন সপ্তাহ পালন করি, পোষণ উইক হচ্ছে শ্রীলঙ্কা যখন গৌতম বুদ্ধের বা মানে বৌদ্ধ ধর্ম নিয়ে এরা ইন্টারেস্ট হলো, এবং আমাদের মহেন্দ্র যখন প্রথমবার যে তাদের রাজাকে বৌদ্ধ ধর্মের প্রথম সারমন শোনালেন, তারপর থেকে কিন্তু পোষণ পোয়া ওরা সেলিব্রেট করে আসছে। এখান থেকে দুটো কোশ্চেন আমাদের ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পোষণ পোয়া, এটা কোন দেশের ফেস্টিভ্যাল? শ্রীলঙ্কার ফেস্টিভ্যাল। আর এটা কি জন্য করা হয়? এটা হচ্ছে বুদ্ধিজম যে ওদের মধ্যে আছে, শ্রীলঙ্কাতে প্রথম ঢুকেছিল, সেটাকে মেমোরাইজ করার জন্য এই দিনটা সেলিব্রেট করা হয়। লাস্ট টপিক দেখো, এনভিডিয়া। এটা হচ্ছে এখন মাইক্রোসফটকে কিন্তু হারিয়ে দিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন যদি কোশ্চেন পড়ে যে মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি অফ দ্য ওয়ার্ল্ড কে ছিল, সেটা হচ্ছে কে আছে, সেটা হচ্ছে এনভিডিয়া। আর এর আগে কে ছিল? মাইক্রোসফট। তাহলে মাইক্রোসফটকে হারিয়ে এখন মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি হিসাবে এনভিডিয়া হলো। মাঝে মধ্যে কোশ্চেন দেয় কিউরিয়াসলি পরীক্ষাতে, জিকে হিসাবে এটা আমরা ট্রিট করি, সেটা হচ্ছে সিইও মাইক্রোসফট। আমরা মাইক্রোসফট যেহেতু এখানে পেলাম, মাইক্রোসফট নিয়ে আলোচনা করলাম, মাইক্রোসফটের সিইও কে? হচ্ছে সত্যনারায়ণ নাদেলা, মাইক্রোসফটের সিইও, ঠিক আছে। তো এই ছিল আমাদের কয়েকটা আজকের 23 তারিখের জন্য ইম্পর্টেন্ট টপিকস, যেগুলো কিন্তু তোমরা ভালো করে আরেকবার দেখে নেবে, ভালো করে পড়বে, খাতায় নোট করবে, তাহলে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো চিন্তা থাকবে না। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।